ব্যস্ততা আলাদা, দৃষ্টিভঙ্গিও আলাদা, কিন্তু তারপরে আমরা একসাথে বসেছি, আলোচনা করছি, কারণ আমরা সবাই দেশের জন্য, দেশের মানুষের জন্য ভাবছি। আর এই ভিন্নতা নিয়ে একসাথে কথা বলছি, একের পর এক শুনছি, এটাই গণতন্ত্রের আসল সৌন্দর্য। আমি আজ এখানে দাঁড়িয়েছি ভিন্ন অনুমতি ও আবেগ নিয়ে। বাংলাদেশের পলিসি লেভেল প্রায় আমার প্রথম বক্তব্য এটা। আমি এমন কেউ নয় যার কাছে সব প্রশ্নের উত্তর আছে বা সব সমস্যার সমাধান জানা আছে। তবু আমি বিশ্বাস করি নিজের ছোট্ট জায়গা থেকে সমাজের জন্য, দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত। আজ আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসাথে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে। আমাদের একটু সময় নিয়ে একটা ঘটনা মনে এসেছে দাদির ব্যাপারে। এটা বলতে বলতে, দাদু যখন আমাদের সাথে লন্ডনে ছিলেন গত বছর প্রথমের দিকে, উনি যখন এসেছিলেন তখন হাসপাতালে ছিলেন কিছু চিকিৎসার জন্য। ওখানে বিভিন্ন ধরনের বিভিন্ন দেশ থেকে নার্স ছিল, ডাক্তার ছিলেন, এবং একটি নার্স ছিলেন নাইজেরিয়া থেকে, নাইজেরিয়া ওয়েস্ট আফ্রিকাতে। আম্মা আব্বা একদিন দাদুকে সকাল সকাল দেখতে গেছিল। তো নার্স তাকে বললেছে যে, ও আমি তো আপনার মাকে চিনেছি। আমি বললো কিভাবে? আপনার মাই প্রথম ইলেক্টেড প্রাইম মিনিস্টার বাংলাদেশের না? আমি আব্বু তো অবাক, হ্যাঁ আপনি কিভাবে জানেন? তো নার্সি তাকে বললো যে আপনাদের যে উনি যে এত কিছু করেছেন এই মেয়েদের শিক্ষার জন্য, স্পেশালি প্রাইমারি এডুকেশন, ফুড ফর এডুকেশন, ক্যাস্ট ফর এডুকেশন, এগুলো আমাদের সরকার ওই 35-30 বছর আগে দেখে ইমপ্লিমেন্ট করেছিল। আর ওই কারণে লক্ষ লক্ষ মেয়েরা গ্রাম অঞ্চলে, ওদের দেশে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় সদরে এখনো শিক্ষা পাচ্ছে, অন্তত প্রাইমারি এডুকেশন লেভেলে। সো আমাদের মহাসচিব মাত্রই ফিরেছেন, তো ওনার মুখ থেকে এই এখন পর্যন্ত আমার সরাসরি কোনো কথা হয়নি, যেটা দেখেছি সেটা আমার কাছে চমৎকার মনে হয়েছে। এবং ব্যারিস্টার জাইমা রহমান, উনি নিজেও একজন ব্যারিস্টার, অত্যন্ত যোগ্য একজন নারী, এবং তিনি নিজেও ব্যারিস্টার। তার সম্পর্কে আমি যেটুকু শুনি, তার পলিটিক্যাল নলেজও যথেষ্ট গভীর। তো আমাদের সাধারণ মানুষ এবং আমরা যারা নির্বাচন করবো, আপনি খুব সঠিকভাবে বলেছেন, আমি কিন্তু এখনো আমার এলাকায়, আমি সপ্তাহে 5 দিনে আমার এলাকাতেই থাকি। তো আমরা এই যে মানে জীবন দিয়ে কাজ করছি, এত কষ্ট করছি, এরপরে যদি আমরা গিয়ে দেখি যে আগে ভাগেই কোনো না কোনো ডিলিং কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে উপদেষ্টাদের কিংবা উপদেষ্টা পরিষদের উপরে আছে, কিংবা নির্বাচনে একরকম ধোঁয়াশা দেখছি। কারণ আমি অনেক বেশি সরব, অনেক বেশি সমালোচনা করি সরকারের, সুতরাং আমার নির্বাচনের সময় আমি জানি না আমি কিরকম ট্রিটমেন্ট পাবো। আমি কিন্তু সত্যি ভীত খালেদ ভাই, কারণ এই সরকারের এত সমালোচনা আমি গত 14 মাসে করেছি যে এই সরকার আমার আসলে আমার নির্বাচনে সঠিকভাবে নিরপেক্ষভাবে প্রশাসন, কিন্তু আমার কাছে মনে হয় দেশে ফেরানো একটা খুব ভয়ের বিষয়। আমি ব্যক্তিগতভাবে যেরকম ভাবে দেখেছি যে কিন্তু বিএনপির অনেক সমালোচনা করেছে। এখন বিএনপি আপনাকে নমিনেশন দেয় কিনা, বিএনপি আপনাকে কি ট্রিট করে, একটা আমি দামি প্রার্থী দাঁড় করায় কিনা, সেইটাও একটু আসলে দেখার বিষয় যে সেইটা আসলে কোথায় গিয়ে দাঁড়ায় আর কি। আমার মনে হয় আমি যেহেতু 17 সাল থেকে কাজ করছি, আমি জানি যে আমি দাবি বা যেই প্রার্থী দাঁড় করার মানুষ আমার সাথে আছে আলহামদুলিল্লাহ। আপনি আমার প্রোগ্রাম গুলো দেখলে আপনি বুঝতে পারবেন মানুষের সারা ডিফারেন্ট, তো ওইটা আমার সাথে আছে। তবে এখানে আরো একটা কথা আমি বিনয়ের সাথে বলি, আমাদের গণতন্ত্র মঞ্চের সঙ্গে আমাদের এক ধরনের অ্যালায়েন্স আছে। গণতন্ত্র মঞ্চ আমাদের সঙ্গে গত 7-8 বছর ধরে মাঠে ছিল, একই সঙ্গে 12 দলীয় জোট কিন্তু এখনো আছে বিএনপির সাথে। তো এতগুলো পলিটিক্যাল পার্টির সঙ্গে জোট করার পরে আবার নতুন করে এনসিপির সঙ্গে হবে কিনা, এই ব্যাপারে আমার কাছে কোনো ব্যক্তিগত তথ্য আমি জানি না। দেখুন, ভোটের এখনো 3 মাস 4 মাস বাকি আছে, তো এই সময়টা ভীষণ ক্রুশিয়াল। অনেক দলের সাথে অনেক দলের জোট হবে, আবার অনেক দলের সাথে জোট যেটা আছে সেটা হয়তো কিছুটা আলাদাও হয়ে যেতে পারে। তো এখনই এই ব্যাপারে মন্তব্য করা কঠিন। ভোটের হিসাব নিকাশ, ভোটের পরিসংখ্যান ইত্যাদি সকল কিছু বিবেচনায় নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের দাবার নীতি সাজাবে, এইটুকু আমি বলতে পারি। খালেদ ভাই, একদমই ভুল, একদমই ভুল। দেখুন, একটা সরকার যদি বিএনপির উপর নির্ভর করে সফল বা ব্যর্থ হয়, তাহলে আপনি ধরে নেন ওটা একটা অষ্টবিম্ব মার্কা সরকার, এবং ওই সরকারের কান ধরে এখনই চলে যাওয়া উচিত। কারণ যেই সরকার নিজেরা সরকারে থাকবে কিন্তু তাদের সাফল্য বা ব্যর্থতা নির্ভর করবে তৃতীয় কোনো পক্ষের উপর, তাহলে ওই সরকারের উচিত ওই তৃতীয় পক্ষকে পায়ে ধরে এনে ক্ষমতা বুঝিয়ে এই সরকার তো বিএনপিকে তৃতীয় পক্ষ ভাবে না, বিএনপিকে
খালেদ ভাই, তাহলে আর এত জল ঘোলার দরকার ছিল না, তাই তো। আরো আগেই করে ফেলতে পারতো। এক জি। দুই হলো, দেখুন ধরুন আমি একটা উদাহরণ দিই, গত 14 মাসে 400-র কাছাকাছি মাজার ভাঙ্গা হচ্ছে। হুম। একটা জমি দায়িত্ব নিয়ে বলতেছি, সরকার কোনো শক্ত পদক্ষেপ নেয় নিন্দা জানানো ছাড়া। তো এটা কি বিএনপির দোষ? গত 14 মাস মরাল পুলিশিং হয়েছে মেয়েদের উপরে, হুম। একটা আওয়াজ এই সরকার করে না, এটা কি বিএনপির দোষ? আপনি দেখেন আলাউদ্দিন খান মৃত্যুবার্ষিকী বা জন্মবার্ষিকী আমি ভুলে গেছি, সেটা উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় উচ্চাঙ্গ সঙ্গীতের আয়োজন করেছিল, সেটাও গিয়ে লালবাগ কেল্লায়, সেটাও গিয়ে লালবাগের মসজিদ কমিটি এবং অন্যান্য যারা আছেন তৌহিদি জনতা, তারা বলেছেন নাচা গানা হবে না। সরকার তাদেরকে মাথায় হাত বুলিয়ে বুঝিয়েছে এটা নাচা গানা নয়, এখানে আমরা উচ্চাঙ্গ সঙ্গীত করবো। আপনি জানেন অনেকগুলো মঞ্চ নাটক বন্ধ হয়েছে, আপনি কি এগুলোকে বলবেন বিএনপির কারণে? আমি বলবো বিএনপির কারণে। বেঁচে ফেরানো আমার যুক্তিটা আমি দেই। বেঁচে ফেরানো আমার যুক্তিটা আমি দেই। আমার যুক্তিটা আমি দেই। আমি কেন বিএনপির দোষ বলবো? এক জি। একটা জায়গা অনিরাপদ হয়ে উঠতেছে, এগুলোকে আপনি বিএনপির আমি বলি কেন আমি বলি বিএনপির দোষ কেন আমি দিব। আপনি মাদার ভাঙ্গা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান উচ্চাঙ্গ সঙ্গীত বন্ধ হওয়া, বিভিন্ন জায়গায় বিভিন্ন মব কালচার হওয়ার ক্ষেত্রে আমি বিএনপির দোষ এই কারণে বলবো, বিএনপি বাংলাদেশের নারীদের উপর হ্যাঁ, নারীর বিরুদ্ধে মরাল পুলিশিং এর ক্ষেত্রে বিএনপির দায়টা আমি কোথায় দেখি? আমি দেখি যে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, এবং আওয়ামী লীগ যেখানে রাজনীতি নিষিদ্ধ আছে সেখানে আমি বলতে চাই যে বিএনপির সাথে দ্বিতীয় যে রাজনৈতিক দলটা প্রতিদ্বন্দ্বিতা আছে তারা আছে অনেক পিছনে। তো জনগণের জনমানস এবং যে পাবলিক ওপিনিয়ন তৈরি করার ক্ষেত্রে বিএনপির একটা বড় ভূমিকা আছে, এবং যা কিছু আমরা আজকে দেখতে পাই সেইটা আজকে মোরাল পলিউশন হোক, নারীদের প্রতি আক্রমণ হোক, উচ্চাঙ্গ সঙ্গীত বন্ধ করা হোক, আমি মনে করি যে এটা বিএনপির একটা প্রচ্ছন্ন ছায় সেটা মধ্যে থাকতেই হবে, আদারওয়াইজ এটা করা সম্ভব না। যদি বিএনপি এতখানি দুর্বল হয় যে বিএনপি চাওয়া সত্ত্বেও এগুলি বন্ধ করতে পারছে না, তাহলে আমার এই কথা আপনি লিখে রাখেন, বিএনপি তাহলে ইলেকশনে পাস করবে না। আই হ্যাভ রেজ মাই কেস। খালেদ ভাই, জি। এটা হচ্ছে গায়ের জোরে। হ্যাঁ, যখন আমাদের কোনো মামলা দুর্বল থাকে আমরা তখন গলার স্বরটা চেষ্টা করি উঁচুতে উঠিয়ে দিতে, Okay. সো দ্যাট আমরা গায়ের জোরে একটা কেস প্রুভ করে ফেলতে পারি, লয়ার আছে পরে অনেক সময়। আপনার কথা আমাদের কাছে সেরকম মনে হয়েছে। আচ্ছা আপনি বলেন, হ্যাঁ। পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা দায়িত্ব পালনরত অবস্থায় আছে তারা এই সরকারের অধীনে কাজ করে, তাদের বেতন ভাতা সবকিছু আছে এই সরকারের কাছ থেকে। এক দুই হচ্ছে, তারা যদি দায়িত্বে অবহেলা করে কিংবা তারা কোনো অন্য দলের ইশারায় দায়িত্ব পালন থেকে বিরত থাকে, তখন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার এখতিয়ার কেবলমাত্র এই সরকার রাখে, এবং এই সব কাজ করার জন্য আমরা 5.5 থেকে 6 লাখ কোটি টাকা দিয়ে একটা সরকার পুষতেছি। হ্যাঁ, একটা মোটা সোটা সরকার আমরা পুষি। এই যে তারা একবার বিদেশে যায় লট বহন নেওয়া, তার পিছনে রাষ্ট্রের কোটি 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 টাকা খরচ হয়, সেগুলা কিন্তু তাদের এই দায়িত্বগুলো যাতে তারা সুস্থভাবে পালন করতে পারে সেইটার কারণেই তাদেরকে ওই জায়গায় বসানো হয়েছে, যেটা সুযোগ সুবিধা ভোগ করে তারা বিদেশে ট্রিটমেন্ট নেয়, বিদেশে ঘুরতে যায়, বিদেশে লট বহন নিয়ে জাতিসংঘে গিয়ে উঠে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এগুলো করবার পরে তারা আইন শৃঙ্খলা ঠিক করতে পারবে না, তারা মানুষের জনমনে স্বস্তি আনতে পারবে না, তারা আওয়ামী লীগের মিছিল সমাবেশ বন্ধ করতে পারবে না, তারা মাজার ভাঙা বন্ধ করতে পারবে না, তারা নারীদের উপরে হয়ে যাওয়া মরাল পুলিশিং তো বন্ধ করে দূরেই থাকে। আমি তাকে একটা উদাহরণ দিই, থানার থেকে মরাল পুলিশিং করা এক ব্যক্তিকে ফুলের মালা দিয়ে বাড়ি করে নিয়ে আসা হয়েছে, আপনি তো জানেন তাই না? আপনি তো জানেন কিভাবে লম্বা চিনি দাড়ি রাস্তায় ফেলে জোর জবরদস্তি করে কাটা হয়েছে। এগুলো মিডিয়াতে বড় বড় করে না আসা পর্যন্ত আমি বেঁচে পারো না। আমি কেন, আপনি আমাকে গলার আওয়াজ বড় করে বলা, লয়ার ইত্যাদি নানা রকম কথা বললেন, এগুলির আমি গালি হিসাবেই নিলাম, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি যত বড় গলায়, আপনার কাছে আমি আবার আসবো, আপনি যত বড় গলায় প্রত্যেকটা শোতে এগুলি নিয়ে কথা বলেন, বিএনপি থেকে কি প্রতিবাদ জানানো হয়েছে 400 মাদার ভাঙার একটা প্রেস রিলিজ দেওয়া ছাড়া? আমি আপনাকে বলি মানুষের কি বলেন, আপনি বলেন বিএনপির কোন জায়গায় স্থানীয়ভাবে এগুলি প্রতিরোধ করা হয়েছে? আপনি বলেন কোন অন্যায়, আপনি যতগুলি অন্যায়ের কথা যতবার করে বলেন, আপনি বলেন কোন জায়গা থেকে বিএনপি কে বলা হয়েছে আর একবার এই কথা বলা হয়, এটা করা হয়, আমরা এটাকে বিরোধিতা করবো? আমি দেখি না বিএনপির পজিশন। তাহলে ভাই আমার যতদূর মনে পড়ে আপনার একটা শোতে হাসনাত আব্দুল্লাহকে আপনি বলছিলেন রাস্তায় পিচ দেওয়া হইতে থেকে হয় নাই, এটা দেখার দায়িত্ব কি আপনার? না, ঠিক ঠিক সেরকমই তার উপরে যদি কোনো ফৌজদারি অপরাধ ঘটে সেটা বন্ধ করার দায়িত্ব ফৌজদারি অপরাধ বন্ধ করে দেয়। আপনিও কিন্তু ফৌজদারি অপরাধ বন্ধ করার দায়িত্ব নিয়েছেন না বেরসা ফারানা। আপনি যেটা করতেছেন, আপনি এটা প্রতিবাদ জানাচ্ছেন প্রতিটা জায়গায়, আপনি এটা বলতেছেন। আমার প্রশ্ন হচ্ছে আরে আমার আপনি বিএনপি কিন্তু আমি কেন বুঝবো? দুদিন পরে ফজলুর রহমানের মতো ফজলুর রহমান সাহেবের কি বিএনপি ছিল? দুদিন আগে পরে দেখবেন তো ওরা বাদ দিয়ে দিচ্ছে। আপনি বাদ দিয়ে দিলে তবে বিএনপি না। আমি তো তারেক রহমান সাহেব আর খালেদা জিয়া সাহেবের কাউকে বিএনপি মনে করি না। ওই দুজন হলো বিএনপি, আপনার ইন্ডিভিজুয়াল। ঠিক আছে,
ঠিক আছে, তাহলে আপনার আপনার বয়ান অনুযায়ী তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই অপরাধগুলোর প্রতিবাদ করতে হবে। প্রতিরোধ করে দিতে হবে, নির্দেশনা দিতে হবে যে সামাজিক ভাবে এগুলিকে প্রতিরোধ করার জন্য, যেটা আমি দেখি নাই। আমার কথা হচ্ছে এইটা, আমাদের তরফে বিভিন্ন লেয়ারে সেই প্রতিবাদ করা হচ্ছে। বিভিন্ন লেয়ারে আমরা যখনই কথা বলছিলাম, শুধু আমি না তো, আমার সঙ্গে টকশোতে যারা অন্যান্য যারা পার্টিসিপেন্ট যান বিএনপি কে রিপ্রেজেন্ট করেন, প্রত্যেকে কন্ডেম করছেন। কোনো লাভ কি হচ্ছে? আমরা মূল পয়েন্টে আসি। বিএনপি প্রতিবাদ করছে কি করছে না, তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সরকার তার দায়িত্ব ঠিকভাবে পালন করছে কিনা। আমরা সরকারকে তার দায়িত্ব ঠিকভাবে পালন করতে দেখছি।